আসসালামু আলাইকুম। শুরু করছি বর্তমানের সেই খ্যাতি পাওয়া রাখালবাসীওয়ালার প্রেমের গল্প, দ্য সাইলেন্ট ম্যানার। লিখেছেন ডায়না ইমরোজ লাকি। পর্ব সংখ্যা ২। থমাস কথা বাড়ালো না। তাদের মাঝে উপস্থিত হয় মায়া। কালো রঙের থ্রি পিস পরনে তার। ফর্সা গায়ের রঙের সাথে কালো রঙের থ্রি পিসে মানিয়েছে বেশ তাকে। চুলগুলো বেনুনি করা, তার মুখ বেশ ফ্যাকাশে। থমাসের পাশের চেয়ারে বসলো। আমজাদ মায়াকে লক্ষ্য করে প্রশ্ন করলো, রাতে ঘুম ঠিকমতো হয়েছে তো? আমজাদ চেয়ারে বসলো। মায়ার রাতের অদ্ভুত স্বপ্নটা মনে পড়ে। ভয়ানক স্বপ্ন ছিল। স্বপ্নের সময়টা একটু দীর্ঘ হলে হয়তো দম বন্ধ হয়ে আসতো। মায়া মলিন হেসে জবাব দিল, ভালো হয়েছে। এরপর থমাসের দিকে ঘুরে তাকালো। তাকে প্রশ্ন করলো, আঙ্কেল, আমাদের গ্রাম কেমন লাগছে আপনার কাছে? বেশ সুন্দর, তবে অনেকটা নিস্তব্ধ এই গ্রাম। এমন মনে হয় গ্রামটি থেকে অমূল্য নক্ষত্র হারিয়ে গেছে। মায়া তার মুখে এরকম কথা শুনে আমজাদ হোসেন এর দিকে তাকিয়ে বলল, বাবা, আঙ্কেলের এরকম অনুভূতি হওয়ার কারণ কি? তুমি জানতে চাওনি? আমজাদ ঠোঁট বিকিয়ে হাসলেন। তোমার আঙ্কেল একটা বই পড়েছে। সেই বইয়ের গ্রামটির নাম আমিলনগর। বইটি অসম্পূর্ণ, তাই ওর মনে কৌতূহল জন্মেছে। কি বই আঙ্কেল? মায়া প্রশ্ন করল। দ্য সাইলেন্ট ম্যানার। মায়া ভ্রু কুঞ্চিত করে বলল, বইটি আমিও পড়েছিলাম। অসম্পূর্ণ বই, কিন্তু আমার ভেতরেও একটা প্রশ্ন জমেছে। ফারদিনা কোথায়? সেই রাখাল কোথায়? ফারদিনার পরিবার কোথায়? আমজাদ মায়াকে বিচলিত দেখে বলল, তুমি এসব বই গল্পের চক্করে কেন পড়লে? মাথা খারাপ করো না। অযথা ফালতু জিনিস নিয়ে ভেবো না। এসবের সাথে বাস্তবের কোনো মিল নেই, আর বাস্তবে এরকম কোনো ঘটনাও ঘটেনি। মায়া বলল, বাবা, তোমার সাথে আমিও সহমত, কিন্তু লেখক কেন অসম্পূর্ণ রেখেছে বইটি? থমাস বলল, আমি এসব বিষয়ে ভেবেছি, কিন্তু কোনো জবাব পাইনি। যাকগে, এসব বাদ দাও। তোমার পড়াশোনার খবর কি বলো? এখন কি করছো? মায়া বলল, আমি কিছুদিন হয় বিদেশ থেকে পড়াশোনা শেষ করে ফিরেছি। এখন চাচ্ছি শহরে চলে যাব। আমার এই গ্রাম ভালো লাগে না। একই তো শহর থেকে অনেক দূরে, তার ওপর নীরব। শহর ভালো একটা চাকরি নেব, এরপর সেখানেই সেটেল হব। আমজাদ কিছুটা উদ্বিগ্ন স্বরে বলল, তোমার বয়স কত হয়েছে? 25 বছর। বিদেশ থেকে পড়াশোনা শেষ করে ফিরেছো, তার মানে এই নয় যে তুমি তোমার সিদ্ধান্ত নিতে উপযুক্ত হয়ে গেছো। এখনো তুমি তুমি আমার কাছে বাচ্চা। আমজাদ থেমে গেল। থমাস কিছু বলল না। আমজাদ পুনরায় বলল, আপাতত তোমার কিছু করার দরকার নেই। গ্রামে থাকো। তোমার ভাই, দাদু, মা সবার সাথে থেকে যাও। এদের সাথে সময় কাটালে দেখবে আর চারদিকে নীরব মনে হবে না, বলে আমজাদ ঘরের ভেতরে চলে যান। থমাস মায়ের দিকে তাকিয়ে বলল, বাবারা এমনই হয়। মায়া বলল, আমি মাঝে মধ্যে বাবার আচরণে হতবাক হই। মায়া কয়েক সেকেন্ড চুপ থেকে আবার বলল, আপনার বাংলা ভাষা খুব সুন্দর হয়। এখন এত নিখুঁতভাবে কিভাবে বলতে পারছেন? থমাস হেসে বলল, তোমার বাবার থেকে শিখেছি। থমাস প্রসঙ্গ পাল্টে অসম্পূর্ণ বইটি টেনে আনলো। বলল, আচ্ছা, তোমার কি মনে হয় দ্য সাইলেন্ট ম্যানার বইটি অসম্পূর্ণ কেন? মায়া কিছু ভেবে বলল, ঠিক জানি না। বইটি আমি অনেক আগে পড়েছিলাম। লেখকের খোঁজও পেলাম না। কোথায় খোঁজ করেছো? অনেক প্রকাশকদের সাথে কথা বলে। ওনারা সঠিক তথ্য দিতে পারেননি। তবে আশ্চর্যের বিষয় হলো, লেখক সুফিয়ান হায়দার শুধুমাত্র একটি বই লিখেছিলেন। এরপর তার আর খোঁজ কেউ পায়নি। থমাস বলল, বিষয়টি রহস্যজনক, তবে এসব নিয়ে ঘাটাঘাটি করে সময় নষ্ট করে লাভ নেই। আমি আর আমজাদ শহরের দিকে যাব। আসছি, বলে থমাস ঘরের দিকে চলে যায়। এতক্ষণে তাদের কথোপকথন দোতলার বারান্দা থেকে লক্ষ্য করছিলেন জয়ন্তন বেগম। তিনি এক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে রইল। মায়েরও চোখ পড়ে তার দিকে।
জয়ন্তনের সাথে চোখে চোখ পড়তেই জয়ন্তন ঘরের ভেতরে চলে যায়। মায়া বিড়বিড় করে বলল, অদ্ভুত। জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে শীত যেন সবাইকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। দুপুরের মাঝামাঝি সময়ে মায়া হঠাৎ যেন বিষণ্ণতায় পড়ল। তার ইচ্ছে করছে আশেপাশের প্রকৃতি উপভোগ করতে। জায়গাটা বেশ ঝিমঝিম হলেও তার ঘরে বসে থাকতে ইচ্ছে করছে না। ঘরের বাইরে বের হলে মন ভালো হবে। মায়া পোশাক বদলে নেয়, থ্রি পিস ছেড়ে শিকারি পোশাক পরে নেয়। এরপর সকলের চোখ এড়িয়ে তার অশ্ব নিয়ে চলে যায় উত্তরপাড়ায়। চৌধুরী নিবাসন থেকে উত্তরপাড়া অনেকটা দূরে। উত্তরপাড়ায় অবস্থিত একটি নদী। মায়া সেখানে গিয়ে থামে। নদীর অপর প্রান্তে কুয়াশা। শীত পর্যাপ্ত হওয়াতে সূর্যের দেখা নেই। অপর প্রান্তর কুয়াশা থেকে যেন মৃদু সূর্যের দেখা নেই সরি মৃদু হাওয়া ভেসে আসছে। সেই হাওয়াতে মায়ের চুল উড়ে গেল। সে প্রাকৃতিক রূপ উপভোগ করে শান্তি অনুভব করছে। গ্রামে আসার পর থেকে অস্থির হয়ে গিয়েছিল কখন সে শহরে যাবে। এই গ্রাম বড়ই অদ্ভুত বিচিত্র নিয়ে নিস্তব্ধ। কিন্তু এখন মায়ের মনে হচ্ছে গ্রামটি আসলে সুন্দর। শহরের গাড়ির হর্ন, নিয়ম মেনে চলার থেকে স্বাধীনভাবে গ্রামে থাকা অতি উত্তম। মায়া অশ্ব ছেড়ে নেমে দাঁড়ায়। তখন কিছু মাঝিরা মায়াকে দেখল। তারা মায়াকে লক্ষ্য করে চেঁচিয়ে বলে, জমিদারের কন্যা, তোমারে দেখাই চিনছি। এই ভরা দুপুরবেলা ইহানে বেশিক্ষণ থাইকো না। মায়া তাদের কথা এড়িয়ে গেল। এরপর ধীরে ধীরে নদীর তীরের দিকে এগোলো। নদীর স্রোত বইছে কলকল শব্দে। মায়া স্বাচ্ছন্দ্য বোধ করল। এ শব্দ বহুদিনের অপরিচিত। এ শব্দ বহুদিনের অপরিচিত। নদীর কিছুটা দূরে অবস্থিত জঙ্গল। জঙ্গলে ঝোপঝাড়ের থেকে বেশি মৃত গাছ ছড়িয়ে আছে। বলা হয় এই জঙ্গলে হরিণ বসবাস করে। শুনেছিল, তবে বিশ্বাস করেনি। ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে বাঁশির সুর ভেসে আসে। মায়া থমকে গেল হঠাৎ বাঁশির সুরে। ঘুরে তাকালো জঙ্গলের দিকে, কিন্তু কোথাও কোনো মানুষের ছায়া অবধি দেখা গেল না। একবার মাঝিদের দিকে দেখল, তারা নদীর মাঝ অবধি চলে গেছে। মায়া কান খাড়া করে শোনার চেষ্টা করলো সুরটি জঙ্গলের ভেতর থেকে আসছে। তার ভয়ও হলো, কিন্তু দিনের আলোয় ভয়টা তাকে তীব্রভাবে জড়িয়ে নিতে পারল না। সে জঙ্গলের দিকে যাওয়ার জন্য মনস্থির করে। মায়া অশ্বপৃষ্ঠে চেপে বসে। এরপর সুর ধরে জঙ্গলের দিকে এগিয়ে গেল। কিন্তু যতই জঙ্গলের দিকে এগোচ্ছে ততই সুরটি যেন থেমে যাচ্ছে। নিস্তব্ধ পরিবেশে চারদিকে এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। মায়ের ভেতরে ভয় জেগে উঠলেও অদ্ভুত সেই বাঁশির সুর যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে। সে জঙ্গলের ভেতরে প্রবেশ করে। ততক্ষণে বাঁশির সুরটা থেমে যায়। সে স্তব্ধ হয়ে গেল। চারদিকে তাকালো, কোথাও কাউকে দেখছে না। অশ্ব থেকে নেমে দাঁড়ায়। হেঁটে হেঁটে এদিক সেদিক গেল। কাউকে সে দেখতে পেল না। ভাবছে এটা তার মনের ভুল ছিল। সে যেন হাঁফ ছেড়ে বাঁচল। পুনরায় অশ্বের কাছে আসতে চাইলে তার সামনে একটা সাপ পড়ল। সাপটি তার দিকে ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে আছে। সাপটি ফেনা তুলে দাঁড়িয়ে আছে। মায়ের পায়ের তলার মাটি যেন তখন সরে গেল। সাপটি থেকে তার দূরত্ব 3 থেকে 4 হাত। সাপটির ফেনা দেখে মনে হচ্ছে তাদের মধ্যে বহুদিনের শত্রুতা। তখন সে নিজেকে বাঁচানোর জন্য উল্টো দিকে দৌড় দিল। বিষাক্ত সাপটি তাকে ধাওয়া করছে। কিছু দূর যেতেই মায়া অজানা কারো সাথে ধাক্কা খেয়ে পাশে পড়ে যায়। পড়ে গিয়ে পায়ে তীব্র ব্যথা পেয়ে কোকিয়ে উঠল। এরপর ঘুরে তাকালো পেছনে। অচেনা এক যুবক তার সামনে দাঁড়িয়ে আছে। ফর্সা এবং সুঠম দেহের অধিকারী সে। বেশ লম্বা চওড়া পেশিবহুল যুবক। পায়ে বুট জুতো, পরনে কালো প্যান্ট, এর সাথে সাদা রঙের শার্ট, তার উপরে শিকারীর পোশাক। কিন্তু অদ্ভুতভাবে পাগড়ির আঁচল দিয়ে তার মুখ ঢাকা। যুবকটি মায়ের দিকে হাত বাড়িয়ে দিল, কিন্তু মায়া হা হয়ে তাকিয়ে রইল। এই জঙ্গলে যুবক, নাকি যুবক রূপে জিন?
যুবকটি তখন বাঁ হাতে তুড়ি মেরে মায়ের ভাবনায় ভাঙিয়ে দিয়ে বলল, ময়লার স্তূপে কি তুমি এভাবে পড়ে থাকবে? যুবকটির কণ্ঠ একটি সুরের মতো ভেসে আসলো। মায়া একবার ঢোক গিলে আস্তে ধীরে বলল, সাপ। যুবকটি পেছনে ঘুরে দেখল আসলেই একটি সাপ। এরপর কিছুটা হেয়ালিপূর্ণভাবে সাপটির দিকে তাকিয়ে বলল, তুই নিশ্চয়ই নাগ। তোর নাগিনকে এতদিন পর পেয়ে তাড়া করছিস? মেয়েরা এমনই হয়, ওরা নতুন কাউকে পেলে প্রাক্তনের লেজে পা দিয়ে অন্য কারো কাছে চলে যায়। তুই নিশ্চয়ই এটা সহ্য করতে পারিসনি, তাই ওকে ধাওয়া করছিস।